শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী শিক্ষক, পাটজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে তোমরা এই অ্যাসাইনমেন্ট হাতে পেয়ে গেছো, তবে আমি সেটা সহযোগিতা করার জন্যই তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তোমরা এই সমস্যার সমাধান দেখবা এবং নিজে নিজে সমস্যার সমাধান করার চেষ্টা করবা, তাহলেই সহজেই তোমরা এই সমস্যা থেকে, যে গণিতের যে সমস্যা, তোমরা সহজে কাটিয়ে উঠতে পারবা এবং তোমার অ্যাসাইনমেন্ট করতে তোমার সহজ হয়ে যাবে। যাই হোক, আমি আজকে অষ্টম অধ্যায়ের অষ্টম শ্রেণীর যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুনাফা সংক্রান্ত সমস্যা আর চক্রবৃদ্ধি মুনাফা। সেই সাথে আমরা একটু পরিমাপের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যাই হোক, প্রথমে আমি শিরোনামটা পড়ার চেষ্টা করি। শিরোনামটা হচ্ছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। এখানে সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন দেওয়া আছে পি সমান 15,000 টাকা। আমরা সবাই জানি পি প্রিন্সিপাল মানে আসল, এটা মূলধন। সেই সাথে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল, আমরা জানি সময়কালকে এন দ্বারা প্রকাশ করা হয়, সেই এন সমান 3 বছর। এবং সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার হার আয় বের করব। এবং খ নম্বরে 2 নম্বর ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফার মুনাফা আসল বের করার চেষ্টা করব। প্রথমে আমরা প্রশ্ন 1-এর কতে চলে যাই। আমরা প্রথমে লিখি ক নম্বর। কিসের, কোনটার ক? 1-এর ক। সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে এখানে সঞ্চয় স্কিমের মূলধন দেওয়া আছে পি সমান 15,000 টাকা। এটা আমার উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। সেই সাথে সময়কাল মানে সময়, কত সময় তুমি এই টাকাটা সঞ্চয় করবা, সেই সময়টা হচ্ছে এন সমান 3 বছর। সেই সাথে দেওয়া আছে তুমি কত % হারে মুনাফা পাইবা, তাহলে মুনাফার হার আর সমান 9%। আমরা জানি 9%কে 9/100, তার মানে 0.09 লিখতেই পারি। তাহলে আমরা প্রথমে বের করব সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা। তা আমরা জানি মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, আয় সমান PNR। পি এর মান যদি আমরা এখানে বসাই 15,000, এন এর মান 3, আর এর মান 0.09, সরাসরি মানটা বসাই দিলাম। তাহলে আমাদের এখানে মুনাফার যে পরিমাণ পাবো সেটা হচ্ছে 4,050 টাকা। এটা কিন্তু আমাদের ক নম্বর শেষ, কারণ আমাদের যে এখানে যে মানগুলো দেওয়া আছে, সঞ্চয় স্কিমের মূলধন পি সমান এত টাকা, সময়কাল এন সমান 3 বছর এবং মুনাফার হার 8 সমান এত %। তা আমরা কিন্তু আগেই জানি যে মুনাফার সূত্র আয় সমান PNR। তাহলে আমি এখানে স্থানে মান বসে আমি এটা গুণ করে আমি কিন্তু মুনাফার পরিমাণটা বের করে ফেললাম। একই সাথে খ নম্বরে প্রশ্ন বলছে 2 নম্বর ধাপের নির্দিষ্ট সময়কাল পর, মানে 3 বছর পর সরল মুনাফায় মুনাফা আসল কত। তাহলে মুনাফা আসল আমরা বের করি। তাহলে মুনাফা আসল বের করতে হলে পরে আমরা তো জানি মুনাফা আসল কি, আসল যোগ মুনাফা। তা আমি তো এখানে মুনাফা পেয়ে গেছি আর আমার আসল দেওয়া আছে 15,000 টাকা। তাহলে আমি মুনাফা আসল তো আমি সহজে বের করি, দুটো যোগ করলে আমি মুনাফা আসল পেয়ে যাব। যাই হোক, তা আমরা লিখি যে ক নম্বর হতে বা ক হতে পাই মুনাফা আয় সমান 4,050 টাকা।
এবং আসল কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে, আসল পি সমান 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে অবশ্যই আমরা এখান থেকে মুনাফা আসল বের করতে পারি সহজেই। আর আমরা জানি মুনাফা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাহলে মুনাফা আসল কি? আসল যোগ মুনাফা। তাহলে আসল হচ্ছে 15,000 আর মুনাফা হচ্ছে 4050। আমরা একসাথে টাকাটা লিখে দিই, টাকা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 19,050 টাকা। এটা কি? এটা একের খ নম্বর। একের খ নম্বর আমার চাইছে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসলে চেয়েছে। তাহলে আমরা কিন্তু সহজেই বের করে ফেললাম, কারণ আমার এখানে দেয়াই ছিল, আসল দেয়া ছিল, আর আমি ক হতে মুনাফা পেয়ে গেছি। আর মুনাফা যোগ আসল বা আসল যোগ মুনাফা দুটো যোগ করলে আমি পেয়ে যাব। যাই হোক, এটা সহজ একটা বিষয়। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে বের করার চেষ্টা করব। তাহলে আমি এটা মুছে দিই। এখন তোমরা একটু দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা, সহজ একটা বিষয়। তাহলে আমি এটা মুছে দিই। আর আমাদের আগের তথ্য দিয়েই আমাদের চক্রবৃদ্ধি মুনাফার কিছু প্রশ্ন দেয়া আছে। যেমন দেয়া আছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত, দ্বিতীয় বছরান্তে কত, তৃতীয় বছরান্তে কত। তাহলে আমরা কিন্তু এখানে লিখে নিতে পারি যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তাহলে লিখলাম চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। আর আমাদের কিন্তু জানা আছে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা কিন্তু জানি যে n বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফার আমরা একটা সূত্র জানি, যে n বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে p × 1 + r⁴n। এটা কিন্তু আমাদের আগেই জেনেছিলাম। তাহলে যদি আমাদের এখানে প্রশ্নে চাইছি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তার মানে n এর জায়গায় আমার 1 হবে। তাহলে আমরা লিখে নিই, জানা আছে বা আমরা জানি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন p × 1 + r, এই যে n এর জায়গায় 1, কারণ এক বছরান্তে হলে n এর মান 1, 2 বছরান্তে হলে n এর মান 2, 3 বছরান্তে হলে n এর মান 3। তাহলে আমরা কিন্তু এখানে মান বসাতে পারি। p এর মান এখানে আমরা দেওয়া আছে 15,000, 1 যোগ r এর মান 0.09, পাওয়ারে 1 দিলেও যা, না দিলেও তাই। কারণ হলো আমরা জানি সব সংখ্যার সাথে 1 পাওয়ার হিসেবে থাকে, গুণ হিসেবে থাকে, ভাগ হিসেবে থাকে, এবং যে হিসেবে থাকুক না কেন 1, কিন্তু সেই সংখ্যাটাই কিন্তু বসে। 2 এর পাওয়ার যদি 1 দিতে, সেটা কিন্তু 2ই হয়। যাই হোক, আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করে ফেলতে পারি আমরা 1.09। তাহলে আমাদের এইখানে মান আসবে 16,350 টাকা। একইভাবে এটা কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফার কিনতে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেছি। একইভাবে এই মানগুলো দ্বারাই সঞ্চয় স্কিমের মূলধন এত টাকা, সময়কাল এত, মুনাফার হার এত, এই তথ্য, এই ডাটা দিয়েই আমরা কিন্তু দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত আসবে সেটা আমরা বের করতে পারবো। আমরা বের করে ফেলি। আবার এটা যেহেতু নাম্বার দিয়েছে, আমরা একটু নাম্বারিং করে ফেলি। এটা আমরা যেটা করলাম এখন ক নম্বর, আমরা এখন খ নম্বর লিখব। তোমরা খ নম্বর করার সময় এই 3টা অপশন প্রথমে লিখে নিতে পারো, যে সঞ্চয় স্কিমের। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইখানেই খ নম্বর দিই, এখানেই খ নম্বর দিই, এখানে খ নম্বর দিলাম। আর আমাদের সবই ঠিক থাকবে, শুধু এইখানে লিখবো আমরা জানি দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে দেখো, প্রথম বছরান্তে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন 1 ছিল। তাহলে মানে আমাদের দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এখানে কত হবে? এইখানে 1-এর জায়গা 2 হবে। তাহলে এইখানেও 2 হবে, তার মানে এইখানেও 2 হলো। এখন আমরা 15,000 গুণ
1.09কে হোল স্কোয়ার করলে হলো 1.1881 সমান 178 17821.5 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধু এটা কিন্তু খ নম্বর, একই কথা, সহজ বিষয়, আগেরটার মতোই মানগুলো দেওয়া ছিল। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন P × 1 + R2 P × 1 + R⁴ বা 2। এখন আমরা মান বসে আমরা কিন্তু এই টাকাটা পেয়ে গেলাম। এখন আমরা গ নম্বর অঙ্ক যদি করার চেষ্টা করি, এইটারই যদি গ নম্বর আমরা করি তাহলে আমরা লিখতে পারি গ নম্বরে যে আমরা জানি তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, সেম কথাবার্তা যে P × 1 + R⁴ এনের জায়গায় 3, কারণ এখানে 3 বছরান্তে, n বছরান্তের ক্ষেত্রে যদি n হয় তাহলে 3 বছরান্তে n এর জায়গায় 3 হবে। তাহলে পির মান 15,000 গুণ 1 + 0.09/3, তাহলে 15,000 গুণ 1.09 পাওয়ার 3 লিখলাম। তাহলে 15,000 গুণ আমরা 1.09কে যদি 3 বার গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1.295, তাহলে 19,425 টাকা পেয়ে গেছি আমরা 3 বছরান্তে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখলেই কিন্তু বুঝতে পারছে সহজ একটা বিষয়, একই কথা, জাস্ট প্রথম বছরান্তে, দ্বিতীয় বছরান্তে, তৃতীয় বছরান্তে আমরা কিন্তু ক, খ এবং গ কিন্তু শেষ করে ফেললাম ইতিমধ্যে। আমাদের ঘ নম্বর আছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে আমরা কিন্তু এত সময় চক্রবৃদ্ধি মূলধন বের করলাম, আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা কত, কয় বছর পর, 3 বছর পর। আমরা কিন্তু গ থেকে কিন্তু তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেছি, আমরা এখন তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেছি। আর আমার কিন্তু যে প্রারম্ভিক শুরুতে যে মূলধনটা ছিল সেটা 15,000 টাকা। তাহলে কিন্তু আমরা কিন্তু এই ঘ নম্বরটা কিন্তু সহজেই করতে পারতেছি এবং সহজেই করতে যাচ্ছি। দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবা, তোমরা এটা একটু ভালো করে দেখে নাও। আমি আবার একটু সামারি করে দিই যে দ্বিতীয় বছরান্তের ক্ষেত্রে এখানে এটা সূত্র, মান বসাইছি, পি এর মান এত, 1 আর এর মান এত, এই দুটো যোগ করছি 1.09 হোল স্কোয়ার, 1.09 হোল স্কোয়ার করলে এত হয়, এর সাথে এটা গুণ করলে এত টাকা। তোমরা ক্যালকুলেটর চাপলে বুঝতে পারবা। সেই সাথে আমরা জানি তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা, এত সূত্র এটা, যেহেতু এনের জায়গায় 3 হবে, একইভাবে মান বসায় যোগ বিয়োগ করে ক্যালকুলেটর করছি। তোমরা একটু ক্যালকুলেটর বাসায় একটু এটা দেখে ক্যালকুলেটর করলেই তোমরা কিন্তু এটা সহজে একটা সমাধান পেয়ে যাবা। যাই হোক, আমরা এখন করতে যাচ্ছি হচ্ছে এইটারই চক্রবৃদ্ধি মুনাফারই ঘ নম্বর। তাহলে ঘ নম্বর যদি আমরা করতে যাই তাহলে আমরা কিন্তু সহজে লিখতে পারবো যে ঘ নম্বর এটা। তাহলে আমরা এটা কেটে ঘ নম্বর দিই। ঘ নম্বরে কিন্তু আমরা পেয়েছিলাম গ হতে পায় নির্দিষ্ট সময়কাল, অর্থাৎ নির্দিষ্ট সময়কাল আমাদের কয় বছর ছিল, 3 বছর। নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা, 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা, একটু আগে আমরা যেটা করছি 19,425 টাকা। আর শুরুতে যে মূলধনটা এটা কিন্তু আমার উদ্দীপকের মধ্যে দেওয়া আছে, যেটা আমরা প্রারম্ভিক বা শুরুর যে মূলধন আমরা লিখতে পারি প্রারম্ভিক, মানে হচ্ছে শুরুতে যে মূলধনটা, প্রারম্ভিক মূলধন 15,000 টাকা। তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা, 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা না, 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে, মূলধন 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। আর
প্রারম্ভিক মূলধন এত টাকা, তাহলে অবশ্যই 3 বছর পর কত মুনাফা আসলো আমরা সহজে বের করতে পারবো। অতএব চক্রবৃদ্ধি মুনাফা 19,425 বিয়োগ 15,000 টাকা, এটা আমরা বিয়োগ করতে পারবো। বিয়োগ করে আমরা পাবো 4,425 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমাদের সহজেই কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি, কারণ আমাদের 3 বছর পর আমাদের চক্রবৃদ্ধি মূলধন ছিল এত টাকা আর প্রারম্ভিক ছিল এত টাকা, তাহলে আমার কত মুনাফা আসলো, কত মুনাফা। তাহলে আমি ওই 3 বছর পর যে টাকাটা আসছে ওই টাকা থেকে যদি আমি শুরুর যে টাকাটা যেটা আমার আসল ছিল এটাকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমি আমার মুনাফাটা পেয়ে যাব। তা আবার কি মুনাফা? চক্রবৃদ্ধি মুনাফা। কারণ আমরা কিন্তু এই টাকাটা যে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা 19,425 টাকা, এটা কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পেয়েছি। যাই হোক, এখন যদি আমাদের নম্বর প্রশ্ন বলতেছে নির্দিষ্ট সময়কাল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো, তাহলে আমরা কিন্তু ক নম্বরেই সরল মুনাফার নির্ণয় করছিলাম, ক নম্বরে সরল মুনাফার ক্ষেত্রে। তাহলে এখন আমরা নম্বর শুরু করতে পারি। নম্বর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ঘ হতে কি পেয়েছি? ঘ হতে পাই 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা পেয়েছি? 4,425 টাকা। এই টাকাটা এই চক্রবৃদ্ধির পর আমরা কিন্তু এটা 3 বছর পরে পেয়েছিলাম। 3 বছর পর যে মুনাফা কত টাকা আসছিল, 3 বছর পর মূলধন আসছিল এত টাকা, প্রারম্ভিক ছিল এত টাকা, তার মানে আমরা এখানে 3 বছর পর আমরা এত টাকা মুনাফা পেয়েছিলাম, সেটাই কিন্তু লিখলাম যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ঘ নম্বর হতে পাই 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা এত টাকা 4,425 টাকা। আর আমরা প্রথমেই সরল মুনাফার ক্ষেত্রে একটা মান পেয়েছিলাম। সরল মুনাফার ক্ষেত্রে ক হতে পাই 3 বছর পর সরল মুনাফা। 4,050 টাকা পেয়েছিলাম, তোমরা একটু মনে করলে বুঝতে পারবা। তাহলে আমরা সহজে এখান থেকে বের করে ফেলতে পারছি চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত? 4,425 টাকা বিয়োগ 4,025 টাকা। তাহলে আমরা এটা বিয়োগ করলে কত পাবো? 375 টাকা। শিক্ষার্থী বন্ধু, এটি খেয়াল করে দেখো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ঘ হতে পাই 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা 4,425 টাকা, এটা আমরা আগেতে ঘ থেকে পেয়েছি। সেই সাথে মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে ক হতে পাই 3 বছর পর সরল মুনাফা 4,050 টাকা, এটাও আমরা ক হতে পেয়েছিলাম প্রথম শুরুতেই যে অঙ্কটা করছিলাম আমরা। তাহলে আমাদের এই দুটো পার্থক্য মানে আমরা বিয়োগ করলাম, কত টাকা পেলাম? 375 টাকা। তা আমার মনে হয় তোমরা এটা সহজ একটা বিষয়, তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখলেই তোমরা সহজে বুঝতে পারবে। আমি আর একটু তোমাদের পরিমাপ সংক্রান্ত কিছু সমস্যা দিয়েছে, 2-1টা সমস্যা, সেই সমস্যা নিয়ে একটু কথা বলি। যেমন তোমাদের এখানে পরিমাপ সংক্রান্ত দেওয়া আছে 1 মিটার কাকে বলে। পরিমাপ অধ্যায়ের উদাহরণের মধ্যেই 1 মিটার কাকে বলে সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, তোমরা ওইখান থেকে দেখে নেবে। এবং 4 নম্বর দেওয়া আছে অধিক পরিমাণ বস্তুর পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতি 2টি এককের নাম লিখো, এটা আমরা জানি। আর আমরা 5 নম্বর 10 একর সমান কত বর্গমিটার আর 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। আরেকটা যেটা অঙ্ক আছে, একটি ঘরের আয়তন এত সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম। তাহলে আমরা এটা সহজে করতে পারবো। আমরা
যে সহজ দুইটা আছে সেই দুটো আমরা করার চেষ্টা করি একটু। তাহলে আমরা এটা মুছে দিতে পারি নিঃসন্দেহে, তোমরা একটু দেখে নাও। তাহলে আমরা এটা মুছে দিলাম। তাহলে আমাদের এইখানে যে প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে আমরা লিখে নিই এখানে সংক্ষিপ্ত প্রশ্নের আমরা যে সমাধান খোঁজার চেষ্টা করছি। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের 5 নম্বর কী দেওয়া আছে? 10 একর কত বর্গমিটার? হ্যাঁ, আমাদের এটা জানতে হলে আমাদের অবশ্যই জানতে হবে 1 একর সমান কত বর্গমিটার। তাহলে আমরা কিন্তু এটা জানি যে 1 একর সমান কত মিটার। তা আমরা লিখি যে আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এটা কিন্তু আমাদের জানি, আমাদের বইতে দেওয়া আছে। অতএব 10 একর সমান 4046.86 গুণ 10 বর্গ মিটার। এটা আমরা গুণ করে পেতে পারি 4046, 1 ঘর পরে যাবে দশমিকটা, 0.6 বর্গমিটার। সহজ একটা বিষয়। কি বললাম? আমরা জানি 1 একর সমান এত বর্গমিটার, 10 একর সমান 10 গুণ, এটা হয়ে গেল। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। তাহলে আমাদের জানতে হবে কত সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান বা 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি, আমরা কিন্তু এটাও জানি, আমরা জানি 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। তাহলে অতএব 1 সেন্টিমিটার সমান 1/2.54 ইঞ্চি। অতএব এখানে চাইছে 160 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার সমান, তাহলে 1 গুণ 160, 2.54 ইঞ্চি। তাহলে আমরা এটা যদি আমরা ভাগ করি তাহলে হবে 62.99 ইঞ্চি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু 5-6 কিন্তু খুব সহজ বিষয়, সংক্ষিপ্ত একটা জিনিস। আমরা কিন্তু আমাদের শুধু জাস্ট 2টা জিনিস মাথায় থাকতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে যখন আমরা একরকে বর্গমিটার করব তখন আমরা কি মনে রাখবো? 1 একর সমান এত বর্গমিটার, 10 একর সমান তবে 10 গুণ। একইভাবে এটা আমাদের মনে রাখতে হবে যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার বা কত সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। এটা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু আমরা এই 5 সংক্ষিপ্ত প্রশ্নে 5 এবং 6-এর সহজেই আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। যাই হোক, আমাদের আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। যে প্রশ্নটা হলো, একটি ঘরের আয়তন এত ঘন সেন্টিমিটার, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম আছে। তাহলে আমরা এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এর আগে অনেকবার করছি, আমরা আজকেও একটু করার চেষ্টা করি। তোমরা একটু দেখো, এটা মুছে দিলাম আমরা। তাহলে এখানে দেওয়াই আছে যে ঘরের আয়তন। তাহলে আমরা এটা হচ্ছে 7 নম্বর সংক্ষিপ্ত 7 নম্বর সমস্যা। দেওয়া আছে ঘরের আয়তন, ঘরের আয়তন 76800 ঘন সেন্টিমিটার। তার মানে এই ঘরের আয়তন যতটুকু, এই ঘরের মধ্যে যতটুকু ঘরের আয়তন যতটুকু আছে এর মধ্যে ততটুকু এর মধ্যে সেই পরিমাণ বায়ু আছে। তার মানে এটা বায়ুর আয়তন যত, ঘরের আয়তন ততটুকু। তার মানে আমরা লিখতে পারি অতএব বায়ুর আয়তন একই জিনিস 76800 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখন আমরা সহজেই আমরা এটার একটা সমাধান করার চেষ্টা করি।
এবার প্রশ্নের মধ্যে দেওয়া আছে যেহেতু বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, তাহলে সেহেতু 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন গুণ 0.00129। তাহলে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কতটুকু? 1 গ্রাম। লিখলাম 1 গ্রাম। 0.00129 এর সাথে গ্রাম, 1-এর সাথে এত গুণ করলেই 0.00129 গ্রাম পেয়ে গেলাম। এত গ্রাম। এখন এটা কি কার মানটা পাইলাম? 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম, তার মানে এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত? তা আমরা সহজে বের করতে ফেলতে পারি। অতএব 76800 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 গুণ 76800 এত গ্রাম। আমরা এটাকে যদি গুণ করি তাহলে 990.72 গ্রাম আমরা পাই। তাহলে আমরা সবাই তো জানি গ্রামকে কিলোগ্রাম করতে হলে কী করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি এটাকে এখন 1000 দিয়ে ভাগ করি তাহলে আমি কিলোগ্রাম পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা অনেকগুলো সমস্যার সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে আমরা মুনাফা সংক্রান্ত সমস্যা এবং তারপরে মুনাফার চক্রবৃদ্ধি মূলধন সরল মুনাফার ক্ষেত্রে বের করার চেষ্টা করছি। সেই সাথে আমাদের পরিমাপ অধ্যায়ের 2-3 সংক্ষিপ্ত প্রশ্ন 2-3টে ছিল, সেটাও নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এখন তোমরা এই ভিডিওটা দেখবে, দেখে বাসায় এই অ্যাসাইনমেন্ট করতে তোমার যতটুকু সহযোগিতা প্রয়োজন আমার মনে হয় তুমি এখান থেকে পেয়ে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, সবার সুস্বাস্থ্য কামনা করছি। করোনাকালীন সময় সবাই ঘরে থাকবা এবং বাইরে গেলে মাস্ক পরিধান করবা এবং স্বাস্থ্যবিধি মেনে এই সময় চলতে হবে আমাদের। যাই হোক, আজকের মতো আজ আর নয়। ধন্যবাদ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।